দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। সে যেই হোক, দুর্নীতি থেকে কারো রক্ষা নেই। সংসদে প্রধানমন্ত্রীর এই বক্তব্যই বলে দেয় দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া শুরু করেছে সরকার। বেনজির, আজিজ, মতিউর কিংবা ফয়সাল, সেই পদক্ষেপেরই নজির। শুধু সরকারি একটি পদবিকে পুঁজি করে তারা গড়ে তুলেছেন ধন সম্পদের বিশাল পাহাড়। কিন্তু তারপরও কি থেমে আছে দুর্নীতি? দেখব টিম সার্চলাইটের এবারের অনুসন্ধানে। মোবাইলে ধারণ করা এই ভিডিও মাস দুয়েক আগে দৈব চক্রে টিম সার্চলাইটের হাতে আসে। রাতের আধারে তালা খোলার এই দৃশ্যটি রাজধানীর মোহাম্মদপুর সাব রেজিস্ট্রি অফিসের। ভিডিওতে দেখা যায় ঘটনাস্থলে ৩ থেকে ৪ জন ব্যক্তি রয়েছেন। সাদা কালো শার্ট পরা একজন বাকিদের পথ দেখিয়ে দিচ্ছেন। সবশেষে সাব রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমে তালা খুলে দলবল নিয়ে ভিতরে ঢুকে গেলেন ওই ব্যক্তি। এর মধ্য থেকে কেউ একজন কিছু সরিয়ে নিচ্ছেন, এমন দৃশ্য ধরা পড়ল ওই ভিডিওতে। প্রশ্ন হলো, রাতের অন্ধকারে সরকারি একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ওই লোকগুলো কারা? দ্বিতীয়ত, দলটিকে নেতৃত্ব দেয়া ব্যক্তিটিই বা কে? এবং তিনি সাব রেজিস্ট্রি অফিসের মতো স্পর্শকাতর জায়গার তালা খোলার চাবি বা পেলেন কোথায়? শুরু হয় টিম সার্চলাইটের মাঠ পর্যায়ের অনুসন্ধান। ভিডিওর ফুটেজ বিশ্লেষণ করে জানতে পারি এটি অনেক আগে ধারণ করা। আর ছবিতে যে ব্যক্তি তালা খুলছিলেন তার নাম আয়নাল হোসেন। তার বিষয়ে খোঁজ খবর নিতে গিয়ে জানা গেল চমকে দেওয়ার মতো কিছু তথ্য। মোহাম্মদপুর সাব রেজিস্ট্রি অফিসের ওমেদার আব্দুস সোবহানের ভাগ্নে এই আয়নাল হোসেন। শুধু মামার জোরেই এতদিন সে গুরুত্বপূর্ণ এই অফিসে অবাধে চলাফেরা করেছে। আয়নালের সাথে সম্পর্কের সূত্র ধরেই আমাদের অনুসন্ধানের গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠে ওমেদার আব্দুস সোবহান। জানিয়ে রাখা দরকার, সাব রেজিস্ট্রি অফিসে একজন ওমেদারের কাজ কি? অফিসে প্রতিদিনের খাতা দলিলপত্র এবং চা নাস্তার যোগান দেন ওমেদার। কাজ নেই, মজুরি নেই, ভিত্তিতে তার দৈনিক বেতন ৬০ টাকা। প্রশ্ন উঠতে পারে, উচ্চ মূল্যস্ফীতির এই বাজারে রাজধানীর মতো একটি শহরে ওমেদার আব্দুস সোবহান পরিবার নিয়ে কিভাবে জীবনযাপন করছেন? সেই প্রশ্নের উত্তর মেলাতে গিয়ে বাস্তবে পাওয়া গেল পুরো উল্টো চিত্র। শুধু ওমেদারির চাকরি করেই গেল ২ দশকে ধন সম্পদের পাহাড় গড়েছেন আব্দুস সোবহান। রাজধানীর আদাবরে টিম সার্চলাইট তথ্য রয়েছে, ঢাকা হাউজিং প্রকল্পে তার বিশাল একটি বাড়ি রয়েছে। সাংবাদিক দেখে একরকম তেলে বেগুনে জ্বলে উঠলেন বাড়ির কেয়ারটেকার। তবে নিশ্চিত করলেন কে এই ৭ তলা বাড়ির মালিক। ভাই, বাড়ি এটা কি কার? এটা এমনি মালিক কেটা? ভাই, আপনি কি আমার ঘুমের থেকে করে কি মশারি করতেছেন বলেন? কেন ভাই? যে আপনারা তথ্যের জন্য আসছেন বা কি আসছেন, তাহলে আপনি উপরে গেলেন, একটু দেখে আসলাম বাসাটা। না বাসা দেখছেন? আমার কলিগের বাসাও লাগবে একটা এলাকায়, এই জন্য। মানুষ শিক্ষিত মানুষ, আপনি আমার সাথে কথা বলেন, আমি ঘুমের পড়ছে, আমার মাথা ব্যথা করতেছে, ঠিক আছে? আব্দুস সোবহান কিভাবে বিশাল ভবনের মালিক হলেন? আমাদের মতো অনেকের মনেই সেই একই প্রশ্ন। সে আঙ্গুর ফুলা মানে কলা গাছ হয়ে গেছে, এটা তো কেউ তদন্ত করে না। যদি সঠিকভাবে তদন্ত করে, আপনার এনার আদাবরের ভিতরে ৫টা-৬টা বাড়ি আছে। মোহাম্মদ সুমন ৩০ নম্বর ওয়ার্ডের ৩ নং ইউনিট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আদাবরের এই বাসিন্দা আব্দুস সোবহানের অস্বাভাবিক উত্থানে বিস্মিত। তার দেয়া তথ্যের সূত্র ধরে বেরিবাঁধ কাটাসুরে সন্ধান মেলে আরেকটি বাড়ির। কার বাড়ি এটা? মুক্তারিত অন্যান্য সব মুক্তার।
মুক্তারের না মুক্তারের বঞ্জামের হ্যাঁ ওই তো সুবহান আদাবরের বায়তুল হাউজিংয়ের 617 নম্বর এই বাড়িতে 3টি ফ্ল্যাটের মালিক আব্দুস সুবহান। পরিবার নিয়ে এই বাড়িতেই বসবাস করেন তিনি। একজন উমেদার হয়েও এত অর্থ সম্পদের মালিক বনে যাওয়া আব্দুস সুবহানের বাকি ফিরিস্তি নিয়ে ফিরছি একটা বিরতির পর। এই যে 7 তলা বাড়ি, ফ্ল্যাট, জমি, এগুলি নিয়ে আমি এখন কথা বলবো প্লিজ। উমেদারি ছাড়া দৃশ্যমান কোনো আয়ের উৎস ছিল না আব্দুস সুবহানের। বলার অপেক্ষা রাখে না তার এত অর্থ সম্পদ এলো কোথা থেকে। মাঠ পর্যায়ের অনুসন্ধানে পাওয়া সেই সম্পদের বিস্তারিত তুলে ধরব। রাজধানীতে একাধিক ফ্ল্যাট বিল্ডিং ছাড়াও আদাবরে 5 কাঠা জমি, বাড্ডা সাঁতারকুলে 2টি প্লট এবং মোহাম্মদপুরের বসিলায় 15 কাঠার একটি প্লটের সন্ধান পেয়েছে টিম সার্চলাইট। পাশাপাশি 3টি মাইক্রোবাস ও ডেভেলপার কোম্পানির ব্যবসাও রয়েছে উমেদার আব্দুস সুবহানের। কাগজ কলমে পরিচয় উমেদার, তবে বাস্তবে মোহাম্মদপুর সাব রেজিস্ট্রি অফিসের অঘোষিত নিয়ন্ত্রক এই আব্দুস সুবহান। টিপ বই সরিয়ে ফেলা, ঘোষ বাণিজ্য, দলিল নিয়ে 9-6, নকল জালিয়াতি এবং কাটাছেঁড়া করার মতো মূল ভূমিকা পালন করেন তিনি। এজন্য আত্মীয় স্বজনদের নিয়ে গড়ে তুলেছেন একটি সিন্ডিকেট। ভাগ্নে আয়নাল সেই দলেরই একজন। সুবহান সিন্ডিকেটের আরেক সদস্য তার শ্যালক রাজীব, মোহাম্মদপুর সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ। রাজীবের বিরুদ্ধে অভিযোগ ভুয়া কেস নাম্বার দিয়ে দলিলের নকল উত্তোলন করেন। খোদ রেজিস্ট্রি অফিস থেকেই তোলা হয়েছে এই অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখতে রাজীবের মুখোমুখি হয় টিম সার্চলাইট। এই নকলের যে কেস নাম্বারগুলো আমাদের কাছে যতটুকু তথ্য সেটা হলো এগুলো ভুয়া নাম্বার, অর্থাৎ এই দলিলের না। অর্থাৎ এর মাধ্যমে সরকারের যে রাজস্ব ছিল, রাজস্ব ফাঁকি হয়েছে এবং দলিলগুলো আপনি করাইছেন। না না, এটা আসলে মানে বললে হয়তো কিছু মিস্টেক। সরাসরি অস্বীকার করে বসলেন। তবে আমাদের কাছে তথ্য রয়েছে ভাগ্নে আয়নাল সহ উমেদার আব্দুস সুবহানের এই শ্যালককে অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এরই মধ্যে তলব করেছে দুদক। উমেদার আব্দুস সুবহানের মুখোমুখি হওয়া দরকার, কিন্তু কোনোভাবেই তার নাগাল মিলছিল না। ক্যামেরা দেখা মাত্রই সটকে পড়েন। একটু কথা বলি সালাম ভাই। বড় ক্যামেরা রেখে গোপন ক্যামেরায় হাজির হলাম। আপনার তো স্যালারি কত করে? 60 টাকা। কিন্তু 60 টাকা বেতনে আপনার যে দৃশ্যমান যে সম্পদ, এই যে 7 তলা বাড়ি, ফ্ল্যাট, জমি, এগুলি নিয়ে আমি এখন কথা বলবো প্লিজ। অনুরোধ, এটা নিয়ে কথা বলবো না। আপনি পরেই করবো। মানসিক ঝামেলার মধ্যে আছে, মানুষের টেনশন নিয়ে আছে, মানুষের ঝামেলার মধ্যে আছে, মানুষের টেনশন নিয়ে আছে। সরাসরি উত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে গেলেন। তবে রেকর্ড রুমের মতো গুরুত্বপূর্ণ জায়গার চাবি ভাগ্নে আয়নালের কাছে গেল কিভাবে? তো আয়নালের চাকরি করে এখানে? টুকটাক চাটা এগুলি আনে আর কি। হ্যাঁ, টুকটাক চাটা আনে আর কি। কিন্তু আয়নালের কাছে রাত্রেবেলা আপনার রেকর্ড রুমের চাবি থাকে কেন? সে রেকর্ড রুম খুলছে, আর আয়নালের কাছে চাবি থাকে না। উমেদার আব্দুস সুবহানের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া গেল না। ওই বিষয়গুলো নিয়ে কথা বলেছি মোহাম্মদপুরের সাব রেজিস্ট্রার শাহিন আলমের সাথে। যদি আইনের ব্যত্যয় করে তার চাবি অন্য কাউকে দিয়ে সে কার্যক্রম চালায়, তাহলে এই বিষয়গুলো যেহেতু আমার জানা হলো, এই বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেব। দৈনিক 60 টাকা মজুরিতে চাকরি করা একজন উমেদার কিভাবে এত সম্পদের মালিক হলেন, সে প্রশ্নও ছিল এই কর্মকর্তার কাছে। আব্দুস সুবহানের বিষয়ে দুর্নীতি দমন কমিশন থেকে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তদন্তকারী কর্মকর্তা অনুসন্ধান করছে তার বিষয়টা। সুতরাং এই বিষয়টা সম্পর্কে আমি আসলে আর কোনো মন্তব্য করতে সমীচীন হবে না। অবৈধ সম্পদের তথ্য দুদকের দেখার এখতিয়ার ঠিকই, তবে দায় রয়েছে সরকারি সেই প্রতিষ্ঠানেরও, যেটাকে পুঁজি করে আখের গুছাচ্ছেন উমেদার আব্দুস সুবহানের মতো ব্যক্তিরা। বুরহানুদ্দিন,
পৈতৃক নিবাস মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়, পদবি সাব রেজিস্ট্রার, বর্তমান কর্মস্থল ফেনী সাব রেজিস্ট্রি অফিস। সম্প্রতি তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সাব রেজিস্ট্রার বোরহানুদ্দিন কতটুকু সম্পদ অর্জন করেছেন তার যৎসামান্যই খুঁজে বের করেছে টিম সার্চলাইট। তালামারা থাকে না আর কি। নিজ এলাকা মানিকগঞ্জে জমি জমা ছাড়াও শ্বশুরবাড়ি টাঙ্গাইলের নাগরপুরে বিশাল একটি বাগান বাড়ি বানিয়েছেন সাব রেজিস্ট্রার বোরহানুদ্দিন। এছাড়া রাজধানীর শ্যামলীতে পরিবারের সদস্যদের নামে কিনেছেন 7টি ফ্ল্যাট। অথচ সরকারি চাকরির বাইরে আয়ের কোনো উৎস নেই বোরহানুদ্দিনের। সার্বিক বিষয়ে তার সাথে কথা বলা দরকার। আমাদের গন্তব্য ফেনী সাব রেজিস্ট্রি অফিস। যে ল্যান্ড প্রপার্টি, এটা হলো আমার শ্বশুরের সম্পত্তি, আমার শাশুড়িকে দিয়েছে, আমার শাশুড়ি আবার আমার ওয়াইফকে দিয়েছে, আমার ওয়াইফ সেটা বিক্রি করে ফ্ল্যাট কিনছে। এই হলো অ্যাসেট, আর তো কিছু না। প্রত্যেকটা ফ্ল্যাট কি আপনার ওয়াইফের নামে? হ্যাঁ, এটা তো যেটা মানে তার বাবার সম্পত্তি বিক্রি করে সেটা সেই কিনছে। স্ত্রীর নামে হলেই কি আর শ্বশুরবাড়ির সম্পদ হয়? নাকি বোরহানুদ্দিনের প্রয়াত কৃষক শ্বশুর বাকি ছেলেমেয়েদের বঞ্চিত করে সবকিছুই এক মেয়েকে দিয়ে দিলেন? সেটি হয়তো বেরিয়ে আসবে দুদকের অনুসন্ধানেই। তবে সাব রেজিস্ট্রার বোরহানুদ্দিনের ব্যাংকিং লেনদেনের হিসাব রয়েছে টিম সার্চলাইটের হাতে। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া তথ্য বলছে আইডিএলসি এবং সাউথ ইস্ট ব্যাংক থেকে প্রায় 3 কোটি টাকা ঋণ নিয়েছেন সাব রেজিস্ট্রার বোরহানুদ্দিন। পাশাপাশি সাউথ ইস্ট ব্যাংকে তার স্ত্রীর নামে 1 কোটি টাকার এফডিআরও রয়েছে। মজার বিষয় হচ্ছে, ঋণগুলোর কয়েকটি কিস্তি দেওয়ার পর বাকি টাকা এককালীন পরিশোধ করে দেন বোরহানুদ্দিন। সরকারি চাকরিজীবী হয়েও তার এমন অস্বাভাবিক আয়ের বিষয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। ফিরছি আরেকটা বিরতির পর। কাজ না থাকলে আমাদেরকে কোনো টাকা দেয় না। নিহারঞ্জন বিশ্বাস আমাদের সাব রেজিস্ট্রার মহোদয়, ওনার অনুমতিক্রমে আমি কাজটা করতেছি। ঘটনাগুলো বছর দুয়েক আগে সার্চলাইটের 168তম পর্বের। নকলকর্তা শিরোনামের সেই অনুসন্ধানে নরসিংদী সদর সাব রেজিস্ট্রি অফিসের অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরা হয়। সার্চলাইটের সেই প্রতিবেদনটি প্রচারের পর নড়েচড়ে বসে মহান নিবন্ধক কার্যালয়। সাময়িক বহিষ্কার করা হয় ওই সময়ের সাব রেজিস্ট্রার নিহারঞ্জন বিশ্বাস ও নকল নবিশ শফিককে। এর জেরে 2023 সালের প্রথম বিভাগীয় মামলাটি হয় নিহারঞ্জন বিশ্বাসের বিরুদ্ধে। 2 বছর পর আবারও নরসিংদী সাব রেজিস্ট্রি অফিসে টিম সার্চলাইট। নিহারঞ্জন বিশ্বাস এখানে কর্মরত ছিলেন এবং তার সময়ে কিছু পে অর্ডারের উৎসকরের ক্ষেত্রে জালিয়াতির বিষয়ে উদ্ঘাটন হয়েছে এবং এই বিষয়টি অভিযোগ হয়। অভিযোগ হওয়ার পরে প্রথমে আমাদের মন্ত্রণালয় তাকে সাময়িকভাবে বরখাস্ত করে মহাবিদ্যালয় নিবন্ধন কার্যালয়ে সংযুক্ত করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা রেজিস্ট্রার লুৎফুল কবির অতিরিক্ত দায়িত্ব হিসেবে সপ্তাহে 2 দিন দায়িত্ব পালন করছেন নরসিংদী জেলা রেজিস্ট্রারের। বলছিলেন নিহারঞ্জনের অনিয়মের বিষয়ে। পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হয় এবং যথোপযুক্ত তদন্তের মাধ্যমে তাকে এই মুহূর্তে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। না, পেনশন তো স্বাভাবিকভাবেই এটা আর ওনারা পেনশন পাবেন না, কারণ সরকারি তো তার কাছ থেকে পাও না এখন। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাটি তদন্তে নেমে আরও গুরুতর অপরাধের প্রমাণ মেলে। জমি রেজিস্ট্রেশন ফির টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে সেই অর্থ নিজেরাই আত্মসাৎ করেছেন সাব রেজিস্ট্রার নিহারঞ্জন সহ অন্যান্যরা। এভাবে তার আমলেই আত্মসাৎ হয়েছে প্রায় 4.5 কোটি টাকা।
সবশেষ নিহারঞ্জন বিশ্বাসকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো নিহারঞ্জনের আগের সাব রেজিস্ট্রার সাব্বির আহমেদের বিরুদ্ধেও একই ধরনের অপকর্মের প্রমাণ মেলে তদন্তে। তিনি আত্মসাৎ করেছেন 7,32,82,000 টাকা। এই অর্থ সরকারি কোষাগারে জমা দিতে তাকে একটি চিঠিও দেয় নরসিংদী সাব রেজিস্ট্রারের কার্যালয়। সাব্বির আহমেদের বিষয়টা আমি যেটা দেখলাম সেটা হলো যে এটা তারও বিরুদ্ধে অডিট আপত্তি প্রায় অনেক চলে এসেছে, সেটা প্রায় 7,32,82,560 টাকা। তো এটাও মানে জবাব দিয়ে এবং আমাদের এর আগে সাব রেজিস্ট্রার মোস্তাফিজুর রহমান উনি জবাব দিয়ে তাকে অভিহিত করেছেন যে এটা সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য। তো আমরা একটা তো সময় তো দিতে হবে এই সময়ের মধ্যে, এর মধ্যে যদি না হয় তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। বর্তমানে ঝিনাইদহ জেলা রেজিস্ট্রারের দায়িত্বে রয়েছেন সাব্বির আহমেদ। সরকারি অর্থ আত্মসাতের বিষয়ে জানতে মোবাইলে কথা হয় তার সাথে। নরসিংদী সদরে যখন ছিলেন 7,32,82,660 টাকা আত্মসাতের অভিযোগে একটা চিঠি আপনার নামে ইস্যু করা হয়েছে এখান থেকে। কোথা থেকে? নরসিংদী সদর সাব রেজিস্ট্রি অফিসে। না না না, আপনি কি এই চিঠি পাননি? না না, চিঠি ইস্যু হয় 16 মাস আগে, অথচ কিছুই জানেন না। তাহলে চিঠি কি তার কাছে পৌঁছায়নি নাকি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন নরসিংদীর সাবেক সাব রেজিস্ট্রার সাব্বির আহমেদ? সাব রেজিস্ট্রি অফিস ঘিরে অনিয়ম দুর্নীতির এমন ঘটনা অনেক পুরনো এবং দিন দিন যেগুলো বেড়েই চলেছে। তাহলে এসব সংকট থেকে উত্তরণের উপায় কি? নিবন্ধন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী তাদের একাংশ, পাশাপাশি তাদের সহায়ক হিসেবে বেশ কিছু দালাল থেকে শুরু করে বেশ কিছু একদম সিন্ডিকেটের অংশীদার জোগাড় করা হয়েছে বা প্রশ্রয় দেওয়া হয়, যারা পুরো নিবন্ধন প্রক্রিয়াটাকে এক ধরনের জিম্মি করে রেখেছে, যার ফলে যারা সেবা গ্রহীতা যাদের নিবন্ধন কার্যালয়ে যেতে হয় সেখানে আসলে অবৈধ লেনদেনের বাইরে কোনো কিছু কাজ করানো সম্পূর্ণ অসম্ভব অনেক ক্ষেত্রে। এর মধ্যে যারা জড়িত তাদের যে কোনো অপরাধের মতোই এই অপরাধও আইনের পরিপন্থী, আইনের লঙ্ঘন। আইনের লঙ্ঘনের সাথে যারা জড়িত তাদেরকে যদি দৃষ্টান্তমূলকভাবে শাস্তি দেওয়া না যায় তাহলে এটা নিয়ন্ত্রণ করা যাবে না, এটা স্বাভাবিক কথা। সেটা হচ্ছে প্রথম পদক্ষেপ। দ্বিতীয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কাজটা শুরু হয়েছে কিন্তু শেষ করা হয়নি এবং সেটা শেষ করতে দেয়া হচ্ছে না বলে আমরা যেটা দেখেছি, সেটা হচ্ছে যে পুরো প্রক্রিয়াটাকে ডিজিটাইজ করা, আধুনিকায়ন এমনভাবে করা যাতে করে সেবা গ্রহীতার সাথে সেবা প্রদানকারীর কোনো সরাসরি ইন্টারাকশন প্রয়োজন না থাকে। সেই জায়গায় আমরা যখন যেতে পারবো, আমি আশা করব সেদিকে সরকার আমাদেরকে নিয়ে যাবে, তখন কিন্তু এই প্রক্রিয়াটা অনেক বেশি স্বচ্ছ হবে, অনেক বেশি বলবো যে দুর্নীতিমুক্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে। বাংলাদেশ অর্থনীতি সমিতির সমীক্ষা বলছে, স্বাধীনতা পরবর্তী 5 দশকে দেশে পুঞ্জীভূত কালো টাকার পরিমাণ 1,32,00,000 টাকা, পাচার হয়েছে প্রায় 12 লাখ কোটি টাকা, যার নেপথ্যে অনিয়ম আর দুর্নীতি। তাই সামাজিক এ ব্যাধি রুখতে সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই। দর্শক সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।